নমস্কার বন্ধুরা, আজ বলবো শচীন দাসের বর্ডার উপন্যাস নিয়ে। নাম থেকেই বোঝা যাচ্ছে উপন্যাসটি সীমান্ত কেন্দ্রিক। হ্যাঁ, এটি একটি সীমান্ত সংলগ্ন জীবন যন্ত্রণার আখ্যান। সে সীমান্ত বালুরঘাট হিলি, এই বর্ডারের জীবন। উপন্যাসটির প্রেক্ষাপট মুক্তিযুদ্ধ, কিন্তু মুক্তিযুদ্ধকে সামনে রেখে লেখক দেশভাগের কালে পৌঁছে গেছেন এবং দেশভাগ পরবর্তী যে জীবন, বিশেষ করে সীমান্ত জীবন, সেই সীমান্ত জীবনের ভয়াবহ বাস্তবতা ব্যক্ত করতে চেয়েছেন। মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে উপন্যাসটির শুরু হচ্ছে। উপন্যাসটির যে কথক মুসলিম রাশেদ, সে সর্বস্ব হারা, ভিটেমাটি হারা, আত্মপরিচয় হারা। তার পিতা মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছিল, মাতা রাজাকার বাহিনী দ্বারা ধর্ষিত হয়েছিল। ঠাকুমার কাছে, নানির কাছে সে 5 বছর পর্যন্ত মানুষ হয়েছিল। তারপর নানি মারা যেতেই পথে ঘাটে ঘুরে ফিরে চেয়ে চিনতে খেয়ে সে বড় হয়েছে। ফলস্বরূপ আত্মপরিচয়ের কোনো কুল কিনারা তার নেই এবং কোথায় বাড়ি, ভিটেমাটি, সেটাও সে জানে না। বড় হয়ে বাঁচার জন্য, জীবিকার তাগিদে, অস্তিত্ব রক্ষার তাগিদে সে বর্ডার দিয়ে এপারে চলে আসে, বিশেষ করে মনোহরপুর এলাকা এবং বারসই সে যাবে। এই আমি যেখানে থাকি সেই অঞ্চলগুলির প্রেক্ষাপট। তখনও সীমান্তে পাহারা এত করা হয়নি। বিএসএফ, বিডিআর আছে, কিন্তু সীমান্ত এত প্রখর হয়ে ওঠেনি। ফলস্বরূপ খুব সহজেই যাতায়াত করা যেত। কিন্তু দিন যেতে যেতেই সীমান্তে পাহারা কঠিন হতে থাকে। সেই এক শীতের কুয়াশা এসে সীমান্ত দিয়ে এপারে চলে এসেছিল। এপারে এসে খুব সামান্য বেতনে, কখনো শুধুমাত্র পেট ভাতায় কাজ করে অস্তিত্ব সংগ্রাম চালিয়ে গিয়েছিল এবং তার লক্ষ্য ছিল যে পরিশ্রম করে অর্থ উপার্জন করে স্বদেশে গিয়ে সে আবার একটি বাসস্থান গড়ে তুলবে। কিন্তু তার হয়নি। কেন হয়নি? দুদেশের সরকারের আভ্যন্তরীণ যে বিষয়, সেজন্যই হয়নি। বাংলাদেশ সরকার জানিয়েছে যে 1947 এবং তারপরে ক্ষণিক পরে যারা উদ্বাস্তু হয়েছে তাদের পুনর্বাসনের জন্য বা সেই ছিন্নমূল মানুষদের ভিটেমাটি ফিরিয়ে দেওয়ার কোনো দায়িত্ব বাংলাদেশ সরকার নেবে না। তারা নেবে শুধুমাত্র 71-এ যারা উদ্বাস্তু হয়েছিল, ছিন্নমূল হয়েছিল, তাদেরকে ভিটেমাটি ফিরিয়ে দেবে তারা। আবার ভারত সরকার জানিয়েছে যে 1947 এবং তার পরবর্তী সময়ে যারা উদ্বাস্তু হয়ে ভারতে এসেছিল তারাই শুধুমাত্র পরিচয়পত্র পাবেন, ভোটার কার্ড, রেশন কার্ড পাবেন। 71-এ উদ্বাস্তু হওয়া মানুষরা পরিচয়পত্র, ভোটার কার্ড পাবেন না। এর মাঝে আবার রয়েছে বাংলাদেশ সরকার যখন ঘোষণা করেছিলেন যে উদ্বাস্তুদের আবার ভিটেমাটি ফিরিয়ে দেওয়া হবে, সেই আওয়ামী লীগ ঘোষণার পরবর্তী নির্বাচনেই তারা হেরে যান। আবার কিছুদিন ব্যবধান পর আবার তারা সরকারে ফিরে আসে এবং সেই আওয়ামী লীগ বুঝে যায় যে পূর্ববঙ্গের মুসলিমরা, ক্ষমতাবান মুসলিমরা এই পুনর্বাসন বা ছিন্নমূল মানুষদের পুনরায় ভিটেমাটি ফিরিয়ে দেওয়া এটা মেনে নেবে না। ফলস্বরূপ তারা সেই নিয়ম আর কার্যকরী করতে চাননি। এবং এটাও তো বাস্তব যে 30 বছর, 40 বছর, 50 বছর আগে ভিটেমাটি হারিয়ে যারা এসেছিল তাদের সেই ভিটেমাটি নেই, দখল হয়ে গেছে।
বিশেষ করে পূর্ব বাংলার মুসলিমরা দখল করে নিয়েছেন, তারা আর সেটি ছেড়ে দেবেন না। এটি গেল একটা প্রেক্ষাপট। আরও একটি প্রেক্ষাপট লেখক দেখাচ্ছেন, মানে লেখকের যে জীবন দর্শন, সেটা হলো যে পূর্ব বাংলা থেকে শুধুমাত্র যে হিন্দুরাই উদ্বাস্তু হয়েছে তা নয়, ক্ষমতাবান মুসলিমরা, জোরজার মুল্লুকদার নীতিতে বিশ্বাসী মুসলিমরা শ্রেণীহীন মুসলিমদেরও কোনো না কোনো প্রকারে উদ্বাস্তু করে দিয়েছে। নইলে এই যে এই রাশেদের পরিণাম এমন হওয়ার কোনো কথা ছিল না। তার পিতা কিন্তু মুক্তিযোদ্ধা ছিলেন, রীতিমতো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং দেশের স্বাধীনতার জন্য লড়াই দিয়েছিলেন। তার সন্তানের এইরকম আত্মপরিচয়হীন হওয়া কোনো বাঞ্ছনীয় নয়। আরেকটি কাহিনী, সেটা রয়েছে নিত্যপদ, তার সন্তান স্বজন এবং পুত্রবধূ পারুলদের কাহিনী। হিন্দু পরিবার, তারা পূর্ব বাংলা থেকে মুসলিম অত্যাচারে উদ্বাস্তু হয়ে এসেছিল এবং এসে তারা এই বালুরঘাট হিলি সীমান্তে বসবাস শুরু করেছে। এবং সীমান্তের যে জীবন, মূলত বিএসএফের অত্যাচার, চোর পুলিশের খেলা, প্রত্যহ গ্রামে গ্রামে প্রবেশ করে মানুষের উপর অত্যাচার, সেই সত্য আজও সেখানে রয়ে গেছে। এবং সীমান্তে চোরাচালান, চোরা কারবার এগুলো ঘটে এবং সেখানে বিএসএফ প্রখর পাহারায় রেখেও তা বন্ধ করতে পারে না। এবং সীমান্ত সংলগ্ন যারা থাকেন, তারা দেখবেন যে সেখানে কার মানুষ প্রচুর অর্থের মালিক, তাদের পুরো অর্থটাই বেআইনি এবং চোরাচালান যেটা ঘটে। সেই সাধারণ পরিবারের সন্তান স্বজনও এই চোরাচালানে যুক্ত হয়ে, বেআইনি কারবারে যুক্ত হয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল। সে মারা গিয়েছে কি না জানি না, কেননা তার ডেড বডি পাওয়া যায়নি। পিতা নিত্যপদ আর চোখে দেখতে পায় না, অসুস্থ, ঘরবন্দি। পুত্রবধূ পারুল তাকে নিয়ে কোনো রকমে বেঁচে পড়তে আছে। এই প্রেক্ষাপটে স্বজন একদিন রাতের অন্ধকারে বিএসএফের অত্যাচারে পালিয়ে যেতে গিয়ে এই পারুলদের বাড়িতে আশ্রয় নিয়েছিল। তার আগের আরও পটভূমি রয়েছে যে স্বজন এপারে এসে অনেক সময় ধরা পড়েছিল, বিএসএফ তাকে ওপারে পাঠিয়ে দিয়েছিল। আবার ওপার থেকে বিডিআরদের চোখে ধুলো দিয়ে রাতের অন্ধকারে স্বজন এপারে চলে আসে। এপারে সে আসে একমাত্র কর্মের সন্ধানে, অস্তিত্বেও টিকিয়ে রাখার সংগ্রামে। এবং এখানে এসেছিল সে নিজেকে টিকিয়ে রাখতে। ওপারে সে কাজও পাচ্ছিল না। বিএসএফের আক্রমণে সে পারুলের বাড়িতে আশ্রয় নেয়। পারুলের কাছে সে আর ভিনদেশী নয়, পারুলের কাছে সে আর অনুপ্রবেশকারী নয়, কেননা একজন বর্ডার সংলগ্ন মানুষের জীবনযাত্রা এবং মর্মবেদনাটাকে বোঝে। বিএসএফ তল্লাশি চালায়, কিন্তু পারুল এই অনুপ্রবেশকারীকে স্বামী হিসাবে পরিচয় দিয়ে বিএসএফের চোখকে ধুলো দিয়ে বাঁচায়। এটি হচ্ছে মূল কাহিনী। মানে দেশভাগের যে কাহিনী, সেই কাহিনীর মধ্যে এই পারুল কিন্তু একটি দৃষ্টান্ত হয়ে রইল। কেননা
দেশভাগের সত্যকে সামনে রেখেও সে এক মানবিক নারী হয়ে ওঠে। এ কারণেই ভিনদেশী, অনুপ্রবেশকারী এবং জাতিতে মুসলিম এ সমস্ত সত্যকে অতিক্রম করে সে একজন মানুষকে বাঁচিয়ে দেয়। মানুষ মানুষের জন্য এই নীতিতে বিশ্বাসী হয়ে একটি ভিন্ন ধর্মের মানুষকে সে আত্মরক্ষা করে। এর মধ্যে দিয়েই কাহিনীটি শেষ হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই যে পারুলের অবস্থান তা কিন্তু বড় গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এ কারণেই বলছি যে হাসান আজিজুল হকের আগুন পাখি উপন্যাসের অন্তপুরের মহিলাটি দেশভাগকে প্রত্যাখ্যান করেছিলেন। সে ওপার বঙ্গে আর যাননি, এপারেই থেকেছিলেন। কেননা কেউ তাকে বোঝাতেই পারেনি যে দেশভাগ কেন। ফলে রাষ্ট্রের হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে সে প্রতিবাদ জানিয়েছিলেন। বাসব দাশগুপ্তের উদ্বাস্তুনামা উপন্যাসেও দেখা যাবে সূর্যনাথের পিসিমা দেশভাগকে প্রত্যাখ্যান করেছিলেন। নিজের জন্মভূমি যশোরেই থেকে গিয়েছিলেন। অমর মিত্রের দশমী দিবস উপন্যাসের বীরাঙ্গনা দাসী দেশভাগকে মানেন না, দেশভাগের সত্যকে বিশ্বাস করেন না। আবার বাসব দাশগুপ্তের উদ্বাস্তুনামা উপন্যাসের সূর্যনাথের স্ত্রী মাধুরী দেশভাগকে মেনে নিতে বাধ্য হলেন। এ কারণেই মাধুরী বুঝে গিয়েছিলেন রাষ্ট্রের সিদ্ধান্তের বিরুদ্ধে সাধারণ মানুষের কোনো প্রতিবাদই কার্যকারী হয়নি, হবেও না। এ ঘটে গেছে, মেনে নিতেই হবে। সত্যি দেশভাগ ঘটে গেছে, মেনে নিতেই হয়েছে। কিন্তু তার পরবর্তী যে বাস্তবতা, সেই বাস্তবতার এক নিদর্শন আমরা দেখব চিরঞ্জয় চক্রবর্তীর খেলার অবসরের খেলা নামক একটি উপন্যাসের একটি পর্বে। সেখানে একটি মেয়ে আছে, তাকে বলা হচ্ছে সে ইতিহাস। দেশভাগের সত্যকে তিনি শুদ্ধ মানবিক স্বরে ভাসিয়ে দিয়েছেন। এই শুদ্ধ মানবিক স্বরের আরেক স্বরূপ এই শচীন দাসের বর্ডার উপন্যাসের পারুল। সে ধর্ম, জাতি, অনুপ্রবেশ, ভিন্ন দেশের নাগরিক, এই সমস্ত সত্যকে অতিক্রম করে সে শুধু মানুষ হিসাবে একটি মানুষকে বাঁচিয়ে দিল। এর মধ্যে কিন্তু অনেকটাই জটিলতা ছিল। কেননা বিএসএফের চোখে যদি ধরা পড়তো তাহলে এই পারুলদেরও অবস্থা কিন্তু শোচনীয় হতো। কেননা তারা অনুপ্রবেশকারীকে আশ্রয় দিয়েছেন। আবার একটি ভিন্ন দেশের পুরুষকে নিজের ঘরে আশ্রয় দেওয়ার ফলে পাড়া প্রতিবেশীরাও কিন্তু সামাজিক দিক থেকে তাকে লাঞ্ছিত করতে পারত, তাকে কুলোটা ইত্যাদি বলতে পারত। এবং তার গৃহে কিন্তু শ্বশুরও আছে, নিত্যপদর চোখকেও ধুলো দিয়ে নিত্যপদকে জানায় তার স্বামী ফিরে এসেছে, যে স্বামী নিখোঁজ হয়ে গিয়েছিল। আসলে সে তার মৃত্যু ঘটে গেছে, কেননা চোরাচালানে সে যুক্ত। সকলের চোখকে ধুলো দিয়ে সে একটি মানুষকে বাঁচিয়ে দেয়। পাঠকের হয়তো মানিক বন্দ্যোপাধ্যায়ের সেই ছোট বকুলপুরের যাত্রী গল্পের ময়নার মার কথা মনে হতে পারে। আমাদের এই পারুলও কোনো অংশে কম নয়। রাষ্ট্রের সিদ্ধান্ত,
রাষ্ট্রের সীমান্তরক্ষী এবং মানুষকে সাধারণ সত্যে বাঁচতে দেওয়ার প্রবণতার বিরুদ্ধে যে নিয়মকানুন দাঁড়িয়ে আছে তার বিরুদ্ধে গিয়ে পারুল দেখিয়ে দেয় যে মানুষই মানুষকে বাঁচিয়ে দিতে পারে এবং সীমান্ত হলেও, সীমান্তে চোরাচালান চললেও যে মানুষের কোনো অবনতি ঘটেনি, অবনতি অর্থে মানবিকতার অবনতি ঘটেনি, জাতি ধর্মের ঊর্ধ্বে মানবতা আজও বেঁচে আছে, তার সার্থক দৃষ্টান্ত এই পারুল, শচীন দাসের বর্ডার উপন্যাসের পারুল। ধন্যবাদ।